আচ্ছা খেয়াল করেন এখানে টাইপ টুল। ফ্যান গুলো একটু অফ করে দেন তো, ফ্যান গুলো অফ করে দেন। একটু খেয়াল করেন, প্রথমত আছে টাইপ টুল। এটার কাজ হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে লেখাগুলো লিখি, এটার কাজ হচ্ছে টাইপ টুলের। আমরা টাইপ টুল নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, সিম্পল একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে টাইপ করা শুরু করব। যা কিছু টাইপ করবো এখানে আসবে। তবে এই ভুলটা কখনো করবেন না, টাইপ টুল নেওয়ার পরে ধরে এভাবে টান দিবেন না, ধরে টান দিবেন না। কি করবেন আপনারা, টাইপ টুল দেয়া একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইচ্ছা মতো আপনি লেখা শুরু করবেন। বোঝা গেছে? লিখলাম। এরকম লেখার কাজটা কার কাজ? টাইপ টুলের কাজ। এখন এই টাইপ টুলের লেখার পরে এই লেখাগুলোর ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, এগুলো সব আমরা পাবো হচ্ছে ক্যারেক্টারের ভিতর। অথবা যখনই আমরা এই টাইপের টেক্সটটাকে সিলেক্ট করব, তখন দেখেন উপরে ক্যারেক্টার অপশনগুলো এখানে কিছুটা আসছে, আসছে না? এখানে আমরা ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারবো। তারপরে এখানে ফন্টের যদি এই যে রেগুলার, বোল্ড, ইটালিক এগুলো আছে না, ওগুলা এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে শুধু রেগুলার আছে, বোল্ড নাই, কেন নাই বলতে পারেন? হ্যাঁ, এই যে বোল্ড নাই, বোল্ড থাকার কথা না। ওকে, যখন একজন ফন্ট ডিজাইন করে, এই ফন্ট তো কেউ না কেউ বানাইছে, বানাইছে না? যখন কেউ বানাইছে, সে যদি শুধু রেগুলার স্টাইলে বানায়, তাহলে আপনি শুধু এখানে রেগুলারই পাবেন। মানে একজন ফন্ট ডিজাইনার যদি একই ফন্ট যদি বোল্ড বানায়, রেগুলার বানায়, আবার ইটালিক বানায়, তখনই আপনি তিনটে অপশন পাবেন। আর যদি সে শুধুমাত্র রেগুলার বানাইছে, সে বোল্ডের স্টাইলটা বানায় নাই, তাহলে কিন্তু আপনারা এখানে বোল্ড পাবেন না। দেখেন আমরা এমন একটা ফন্ট আনি যেটার বোল্ড, ইটালিক এগুলো আছে। এটা আছে কোনটা? যেমন এ একটা দেখেন, এ একটা ফন্ট দিলাম, এটার অনেকগুলো অপশন আছে। তার মানে যে বানাইছে অনেকগুলো অপশন এসে বানাইছে। কিন্তু আগে যেটা দিছিলাম ওটা শুধুমাত্র রেগুলার ছিল, তাই না? বুঝতে পারছেন? এটা হচ্ছে বোল্ড, ইটালিক, বা এখানে অনেক রকমের স্টাইল দিচ্ছে। তাহলে যেটা আপনি এটার অনেকগুলো অপশন পাবেন না, একটা পাবেন, তাহলে বুঝতে হবে যে ওইটা হয় ডিজাইনার বানায় নাই, নয়তো বা আমাদের এই কম্পিউটারে ওই সে বানাইলে ওইটা ইনস্টল করা নাই আমার এখন। ফন্ট কিন্তু বাইরে থেকে আইনে ইনস্টল করা যায়, এবং আপনাদের এটা করতে হবে। কারণ গ্রাফিক্সে যখন আপনি কাজ করবেন, এমন এমন এক একটা ফন্টের নাম বলবে যেগুলো এখানে নাই, তখন এই ফন্ট গুলো আপনার বাইরে থেকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? ফন্ট চেঞ্জ করতে পারবো। বোঝা গেছে? এটা তো আপনারা পারেন, ওয়ার্ড এর কাজ করছেন, এক্সেল এর কাজ করছেন, এটা পারা উচিত না? তারপরে কি, এখান থেকে রেগুলার, বোল্ড, ইটালিক যা লাগবে স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর ঠিক পরেরটা এটা হচ্ছে ফন্টের সাইজ, অর্থাৎ কিনা ফন্টটা কত বড় হবে। এই দেখেন কত বড় হবে, এটা এখান থেকে আপনি দিতে পারবেন। এইখানে সর্বোচ্চ আছে কত? 72। বাট এর বেশি যদি বানাইতে চান, তাহলে কি করতে হবে? এইখানে টাইপ করে দিতে হবে। মনে করেন 100 দিবেন, 100 টাইপ করে এন্টার দিবেন, 100 হয়ে গেছে। 200 লাগবে, 200 টাইপ করে এন্টার দিবেন, 200 হয়ে গেছে। বোঝা গেছে? ওকে, আরেকটা ভাবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন। এই কর্নার ধরে টাইনা শেপ যেভাবে ছোট বড় করেন, সেভাবে ছোট বড় করতে পারবেন। দেখেন, চাইলে ছোট বানাইতে পারেন, চাইলে বড় বানাইতে পারেন। বুঝতে পারছেন? আর যদি অ্যাকুরেট ফন্ট সাইজ চান, যে বলে দিচ্ছে যে 100 ফন্টে হইতে হবে, তাহলে এখানে কি করবেন? টাইপ করে দিবেন। আর যদি অ্যাকুরেট ওইভাবে কিছু বলা না থাকে, তাহলে আপনারা এখানে না যেয়ে এটা ধইরা এভাবে ছোট বড় যতটুকু আপনার লাগে আপনারা বানাই দিতে পারবেন। বোঝা গেছে? এখন এইটা ছোট বড় বানানোর ক্ষেত্রে যদি শিফট ধরে রাখেন, তাহলে কি কি হবে? অনুপাত, এর যে রেশিও আছে, এক্সপেক্ট রেশিও মনে আছে? এই রেশিও অনুযায়ী ছোট বড় হবে যদি শিফট ধরে রাখেন। আর শিফট ছেড়ে দিলে আপনি আপনার মতো করে বানাইতে পারবেন। দেখেন, চাইলে যত চিকুন যত মোটা খুশি এভাবে আপনার মতো করে বানাইতে পারবেন, বাট শিফট ধরে রাখলে এটা হবে না।
এটা এক্সপেক্ট রেশিও অনুযায়ী হবে। বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন ক্যারেক্টারের ভিতরে আরো কিছু এলিমেন্ট আছে। যদি আমরা ক্যারেক্টারটা ওপেন করি, এই যে কাজগুলো করছে এর ভিতরে আমরা করতে পারবো ক্যারেক্টার থেকে। এই ক্যারেক্টারটা কোথায় পাওয়া যাবে? এই টাইপে সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করলেও হবে, ক্যারেক্টার অপশনগুলো আসবে, অথবা উইন্ডো থেকে আমরা সরাসরি ক্যারেক্টার নিয়ে আসবো। উইন্ডোর ভিতরে যাওয়ার পরে কোথায় যেতে হবে? ক্যারেক্টারের ভিতরে। এখন দেখেন এই সি এর লাইনে ক্যারেক্টার নাই, ইলাস্ট্রেটরে ক্যারেক্টার থাকে হচ্ছে টাইপের ভিতরে। টাইপ নামের একটা অপশন আছে, টাইপের ভিতরে এই যে 1 নাম্বার অপশন আছে ক্যারেক্টার। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। এই হচ্ছে ক্যারেক্টার। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এই যে এখান থেকে সেই ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। আর কি করতে পারি? এই যে রেগুলার, বোল্ড, ইটালিক স্টাইল চেঞ্জ করতে পারি। এটা কি? ফন্টের সাইজ চাইলে বড় ছোট করতে পারি। তারপর এটা কি আছে? লিডিং, কার্নিং, ট্র্যাকিং মনে আছে? এটা হচ্ছে সেই লিডিং, কার্নিং, ট্র্যাকিং এর অপশন। আপনি এখান থেকে বসাইতে পারবেন। বোঝা গেছে? না বুঝলে আবার বলবো, কথা বলতে হবে। কোনটা বলবো? লিডিং তো এই যে লিডিং এর ক্ষেত্রে দুইটা লাইন হইতে হবে। এই দুইটা লাইনের মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে লিডিং। আপনি এখানে যত বাড়াবেন এই ফাঁকা জায়গাটা কি হবে? বাড়বে। যত কমাবেন ফাঁকা জায়গাটা কমবে। লিডিং কন্ট্রোল করতে পারবেন এখান থেকে। তারপরে কি? ট্র্যাকিং কি? প্রত্যেকটার ভিতরের গ্যাপ, মানে সবগুলার ভিতরের গ্যাপ হচ্ছে ট্র্যাকিং। আমরা এই যে ট্র্যাকিং বাড়াইতেছি, প্রত্যেকটার মাঝখান থেকে দেখেন বাড়তেছে। এখানে 300 দিলাম, প্রত্যেকটার মাঝখানে বাড়ছে না? এই ভিএ বলতে দুইটা অক্ষর বোঝাবে। এটার উপর নিয়ে ধরবেন, মাউস ধরবেন, ধরার পরে যে সেট দি লিডিং লেখা আছে, নিচেটা ধরবেন সেট দি ট্র্যাকিং, এখানে নিয়ে ধরবেন সেট দি কার্নিং। দেখা যায় না? ওকে, তাহলে বুঝতে পারছি। এখন কার্নিং যদি সেট করতে চাই তাহলে কি করতে হবে? কার্নিং সেট করতে হলে কি করতে হবে? ওইখানে কার্সর নেবেন, নেয়ার পরে এটাকে আপনি বাড়াই দিলেন। এই যে একটা সিঙ্গেল যে ক্যারেক্টার থাকবে এর মাঝখানে গ্যাপ হয়ে গেছে, এটাকে বলা হবে কি? কার্নিং। বুঝতে পারছি? ওকে, এই কার্নিং মূলত আমাদের তেমন একটা কাজে লাগে না, ট্র্যাকিংটা মাঝে মাঝে লাগে, লিডিংটাও লাগে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, আমরা তাহলে এই টাইপ টুলের কাজটা বুঝতে পারছি না? টাইপ টুলের কাজ বুঝতে পারছি। এখন পরের অপশনটা দেখেন, এরিয়া টাইপ টুল। কি টুল? এরিয়া টাইপ টুল। আমরা এই টাইপ টুল দিয়ে যখন এইভাবে ড্র্যাগ করি না, তখন এটা দেখেন একটা বক্স চলে আসে, তাই না? বক্সের ভিতরে লেখা হয়। এইটাই মূলত এরিয়া টাইপ। মানে এই লেখাগুলো নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকতে হবে। লেখাগুলো কোথায় থাকবে? নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে থাকবে। তার মানে আমরা যে এরিয়া টাইপ টুলের কাজটা যে করবো, এটা কিন্তু এই টাইপ টুল দিয়েই করতে পারি। এটা নিবেন, ধরে এভাবে টান দিয়ে একটা এরিয়া নিবেন, তারপরে এটার ভিতরে আপনারা ফন্ট চেঞ্জ করে লেখা শুরু করে দিবেন। দেখেন এখানে যত লিখবেন তত কি হবে? লেখা হবে, বাট এটা থাকবে হচ্ছে এরিয়ার ভিতরে, এরিয়ার বাইরে কখনো যাবে না। দেখেন তো এই যে একটা লাইনের পরে একটা লাইন এত বেশি ফাঁকা হলো কেন? লিডিং দেওয়া 121, তো এতগুলো দেওয়া যাবে না, যাবে? দেওয়া যাবে না। তাহলে আমরা লিডিং দিলাম মনে করেন 12। এই যে ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এখন যত যা কিছু লিখবেন তার তো কি হবে? এইটার ভিতরে হবে। দেখেন আমি এখানে কিছু লিখলাম, এখন দেখেন শেষ পর্যায়ে চলে আসছে না? এটা লিখতে থাকবেন, ওই পর্যন্ত যাওয়ার পরে আর লেখা হবে না। কারণ কি? আপনার এরিয়া দেওয়া, এরিয়ার বাইরে যাবে না। বুঝতে পারছেন? এই যে শেষের দিকে একটা লাল চিহ্ন আছে না, এটা থাকলে বুঝতে হবে যে লেখা এদিকে আরো আছে, এরিয়া দেওয়ার কারণে এটা ধরে নাই, লেখাটা বক্সের ভিতরে ধরে নাই, আরো আছে। বুঝতে পারছেন? এখন দেখেন এটা তো আমরা টাইপ টুল দিয়ে করলাম, এই টুল দিয়ে কিভাবে অ্যাপ্লাই করব? এরিয়া টাইপ টুল। এটা দিয়ে অ্যাপ্লাই করতে হইলে আগে আপনাকে একটা এরিয়া নিতে হবে। এরিয়াটা আপনি যে কোনো শেপ দিয়ে নিতে পারেন।
যেমন রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা চারকোনা এরিয়া নিলেন, অথবা ইলিপস দিয়ে একটা গোল এরিয়া নিলেন, একটা এরিয়া হলো না। এখন কি করতে হবে, এরিয়া টাইপ টুল অ্যাপ্লাই করতে হবে। তখন এরিয়া টাইপ টুলে যাবেন, যাওয়ার পরে এই শেপের উপরে এসে পাথের উপরে ক্লিক করবেন। পাথ বাইরে ক্লিক করলে হবে না, কোথায় ক্লিক করতে হবে, পাথের উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন এই যে অনেক লেখা হয়ে গেছে, আপনি এটাকে ডিলিট করে আপনার মতো করে আপনি লিখবেন। আপনার মতো করে আপনি লিখবেন, ওই এরিয়ার ভিতরেই থাকবে, এরিয়ার বাইরে যাবে না। বুঝতে পারছেন? না বুঝলে কথা বলবেন। এরিয়া টাইপ টুলের কাজ করতে হলে আপনাকে আগে একটা এরিয়া নিতে হবে। এরিয়া হচ্ছে আপনি একটা শেপ দিয়ে নিবেন, যে কোনো আকৃতির এরিয়া হইতে পারে। এখন যদি মনে করেন যে আপনি একটা পেন টুল দিয়ে নিবেন, তাও নিতে পারেন। কিভাবে নিব, পেন টুল দিয়ে মনে করেন এরকম উল্টা পাল্টা এরিয়া আমি এঁকে দিলাম, এরিয়া তো হইলো, তাই না? এইখানেই আমরা অ্যাপ্লাই করব। এরিয়া নেওয়ার পরে টাইপ টুলে যাব, যাওয়ার পরে এই পাথের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা এরিয়ার ভিতরে লেখা হয়ে গেছে। এইভাবে আপনারা লিখতে পারেন। বুঝতে পারছেন? গোলের ভিতরে লিখতে চাইলে এরিয়া টাইপ টুল নিয়ে পাথের উপর ক্লিক করতে হবে, দেখবেন ওই গোলের ভিতরেই থাকবে লেখা, এর বাইরে যাবে না। এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। এটা যখন আপনি এটাকে এরিয়ার অ্যাপ্লাই করবেন, তখন এটার কোনো কালার টালার কিছু থাকবে না। আচ্ছা, এখন বলতে পারেন যে আমি এটা স্ট্রোক দিব বা কালার লাগবে আমার, তাহলে সেক্ষেত্রে কি করা লাগতে পারে? দেখেন, এই একটা শেপ আছে না, এটাকে একটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করে রেখে দিলাম। হ্যাঁ, এবার এটাকে আমি কি করব, এরিয়া অ্যাপ্লাই করলাম, এটা হয়ে গেল। এখন আমি চাইতেছি এটার বাইরে কি করব, একটা স্ট্রোক দিব। হ্যাঁ, তাহলে ওই যেটা কপি করছি না, ওইটা ফন্টে পেস্ট করে আমরা স্ট্রোক কনভার্ট করে দিব। এইভাবে দিতে পারেন। বুঝা গেছে? এটা আলাদা শেপ দিয়ে দিতে হবে, ওই শেপের উপরে হবে না। বুঝতে পারছেন? এখন যদি আপনি একটা স্টার দিয়ে এরিয়া নেন, মানে উল্টা পাল্টা আজব যত শেপ আপনি নেবেন ওইটার সাথেই কাজ করবে, কোনো সমস্যা নেই। এখানে পাতের উপর ক্লিক করলাম, এই যে স্টারের আকৃতিতে লেখা হয়ে গেছে। বোঝা গেছে? এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে ক্লিক যে করলাম, এই অটোমেটিক লেখা আসলো, আসলে লেখাটা আসে কি লেখা, এটা দেখছেন? কি লেখা আসে? প্রথম লেখাটা কি, লরেম ইপসাম, এটা নিয়ে একটা আসে, শর্ট কোশ্চেন আসছিল যে ইলাস্ট্রেটর বা টাইপ টুলের ডিফল্ট লেখা কি, এটা আসছিল, তখন এটা লিখে দিতে হবে লরেম ইপসাম। এতটুকুই, এতটুকুই, আর কিছু না। এটা একবারই আসছিল এই কোশ্চেনটা, যে ডিফল্ট লেখা কি টাইপ টুলের, লরিম। আচ্ছা, তাহলে আমরা এরিয়া টাইপ টুলের কাজ বুঝতে পারছি। টাইপ টুল হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে লেখাটা লিখি সেটা, আর এরিয়া টাইপ টুল কি নির্দিষ্ট একটা এরিয়ার ভিতরে হইতে হবে। ঠিক আছে? তারপরটা দেখেন, টাইপ অন এ পাথ টুল, টাইপ অন এ পাথ টুল, তার মানে পাতের উপরে লেখা নাকি? এটা খেয়াল করেন, এটার ক্ষেত্রেও আমরা একটা শেপ নিব, মনে করেন একটা স্টার নিলাম, নেওয়ার পরে টাইপ অন এ পাথ টুল নিলাম, নেওয়ার পরে এটাও পাথের উপরে দিয়ে ক্লিক করব। তাইলে হবে কি, ওই পাতটা যে বরাবর গেছে ওই বরাবর লেখা হবে, পাতের উপর দিয়ে লেখা হবে। এটা যদি আমি একটু পেন টুল দিয়ে নেই, দেখেন তো, এইভাবে যদি একটু আঁকাই বাঁকাই একটা শেপ নেই, এরপরে টাইপ ওয়ানে পাথ টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ওই বরাবর কি হবে, লেখা যাবে, টাইপ ওয়ানে পাথ টুল। এখন এটা ডিফল্ট লেখা আছে, আমি এটা বাদ দিয়ে আমার যে লেখাটা সেটা দিব না, সেক্ষেত্রে কি করতে হবে দেখেন তো, টাইপ ওয়ানে পাথ টুল নিয়ে এখানে ক্লিক করবেন আগে, এই লেখাটা আসছে, ওকে, লেখাটা দেখেন সিলেক্ট করাও আছে, ব্যাক স্পেস দিয়ে লেখাটা রিমুভ করে দিবেন, রিমুভ করে আপনার লেখা আপনি দিয়ে দিবেন। বোঝা গেছে? এখানে যা লিখবেন এবার আপনার মতো করে আপনি লিখতে পারবেন, এবং এটা কি হবে, ওই পাথ বরাবরই যাবে। তাহলে টাইপ ওয়ানে পার্ট টু কাজ বুঝতে পারছি। এখন এটা করতে পারছেন আপনারা, একটু করেন সাথে সাথে, আমার সাথে সাথে করেন।
টাইপ টুলের কাজ, এরিয়া পাথের কাজ হচ্ছে আপনি নির্দিষ্ট একটা পাথ নিবেন, সেটা পাথ যেরকম খুশি সেরকম নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেন টুল দিয়ে আঁকলে যে বাঁকা বাঁকা আপনার মতো করে আপনি আঁকতে পারবেন। দেখেন আমরা মাঝে মাঝে এরকমটা করি কিনা, উল্টা পাল্টা দাগ দিয়ে ভরে ফেলাইলাম, নিলাম। এখন আমরা কি করব, টাইপ ওয়ানে পাথ টুল দিয়ে পাতের উপর দিয়ে ক্লিক করে দিব। ওই যেই বরাবর আমরা পাথ নিছি ওই বরাবরই লেখাটা যাবে। দেখেন যেখান থেকে লেখা শুরু করবেন পাত বরাবর যাবে। এটা হচ্ছে টাইপ ওয়ানে পাত টুলের কাজ। হ্যাঁ, কি বানাবেন? এই দেখেন যেখান দিয়ে লেখছি সেখান দিয়ে গেছে। আচ্ছা এখন মূলত আমরা এখান থেকে শেপ দিয়েও করতে পারি এগুলা। যেমন একটা পলিগন নিলাম, টাইপ ওয়ানে পাত টুল ক্লিক করে লিখলাম, ওই পলিগন যত দূর আছে ওই বরাবর লেখা হবে। বোঝা গেছে? আচ্ছা এই তিনটা টুলের কাজ বুঝতে পারছেন কিনা আপনারা? এই তিনটা টুলের কাজ যদি বুঝতে পারেন, পরবর্তী তিনটা টুলের কাজ আপনারা একাই পারবেন। যদি উপরের তিনটা টুলের কাজ বুঝতে পারেন, তাহলে নিচের তিনটা টুলের কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। একটু খেয়াল করেন, তিনটা চারটা না। এখানে টাইপ টুলের কাজ হচ্ছে এদিক থেকে বাম থেকে ডানের দিকে লেখা, তাই না? যখন আপনি পরে যাবেন ভার্টিক্যাল টাইপ টুল, তখন দেখবেন এটা উপর থেকে নিচের দিকে লেখা হয়। এই হচ্ছে পার্থক্য। আবার যখন আপনি এরিয়া টাইপ টুল নিবেন, একটা এরিয়া নিতে হবে নাকি, একটা এরিয়া নিয়ে আমরা এরিয়া টাইপ টুল আঁকলাম, একটা কপি করে রাখলাম, একটা এরিয়ার ভিতরে লেখা হয়, একটা এরিয়ার ভিতরে লেখা হয়েছে না, লেখাটা কোথায় গেছে, বাম থেকে ডান দিকে। কিন্তু যখন আপনি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল নিবেন, তখন সেটা কি এরিয়ার ভিতরে থাকবে, বাট হবে কি উপর থেকে নিচের দিকে। বোঝা গেছে? আবার আমরা পাথ টুল, টাইপ ওয়ানে পাথ টুল এটা কাজ করছি না, আমরা যদি আরেকটা পাথ টুল আঁকি, দেখেন আরেকটা পাথ আঁকলাম, এইখানে থেকে যদি আমরা নিচেরটা নেই, ভার্টিক্যাল টাইপ ওয়ানে পাথ টুল, এই হচ্ছে পার্থক্য। দেখেন একটা সোজাসুজি যাবে, আরেকটা উপর থেকে নিচের দিকে যাবে। বুঝতে পারছেন? তাহলে উপরের তিনটা আর নিচের তিনটার ভিতরে এই হচ্ছে পার্থক্য। আমরা কি করতে পারছি? তারপরে দেখেন টাচ টাইপ টুল নামের একটা অপশন আছে না, টাচ টাইপ টুল আছে কিনা? দেখেন এই একটা লেখা আমরা লিখছি, এই লেখাটা যখন আমরা এডিট করি, তখন কি এই সবগুলোর উপর অ্যাপ্লাই হবে না কোনো কাজ? এটা সিলেক্ট করার পরে যদি ফন্ট চেঞ্জ করেন বা কালার দেন, যা কিছুই করেন সবগুলোর উপর অ্যাপ্লাই হবে না? এখন তাইলে আমরা চাইতেছি যে যেকোনো একটা অক্ষরের উপরে অ্যাপ্লাই করব, তখন আমরা টাচ টাইপ টুল ব্যবহার করব। অর্থাৎ কিনা এর ভিতর থেকে যেকোনো একটা অক্ষর সিলেক্ট করব, এরপর এটাকে চাইলে বড় করতে পারি, চাইলে কালার দিতে পারি, চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, মানে একটা অনেকগুলো লেখার ভিতর থেকে যেকোনো একটা লেখা একটা ক্যারেক্টার ধরে যদি কোনো কাজ করতেছি, তাহলে এই টাচ টাইপ টুল ব্যবহার করব। আসলে টাচ টাইপ টুলের আমাদের তেমন কোনো কাজ নাই, এটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। দেখেন এইভাবে আমরা সিলেক্ট করে কাজ করতাম না আগে, যতটুকু সিলেক্ট করতাম ততটুকু কাজ অ্যাপ্লাই হইতো কিনা, করা যাবে না? যাবে। তাহলে টাচ টাইপ টুল কিন্তু দরকার নাই, এটা না হইলেও চলে। বা টাচ টাইপের কাজটা হচ্ছে যে কোনো একটা ক্যারেক্টারকে ধরে আপনি কাজ করতে পারবেন, যেটাকে ধরবেন ওইটার উপরেই কাজ অ্যাপ্লাই হবে। পরবর্তীতে ওইটা শেষ হলে আরেকটা ধরবেন, তাও কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা এখন আপনারা এই প্রত্যেকটা টুলের কাজটা একটু নিজেরা এক একবার করে করেন, প্রত্যেকটার কাজ।
তারপরে খেয়াল করেন, যেটা বলছিলাম আমরা পরে দেখবো হচ্ছে শেপার টুল। এখানে একটা টুল আছে, নাম হচ্ছে শেপার টুল। এটা দিয়ে হচ্ছে শেপ আঁকা যায়। এখান থেকে যদি গোল একটা চিহ্ন আঁকেন, একটা গোল শেপ হয়ে যাবে। যদি চার কোণা আঁকেন, চার কোণা হয়ে যাবে। আয়তাকার আঁকলে আয়তাকার হয়ে যাবে। ত্রিভুজ আঁকতে পারেন। দেখেন, শেপার টুল দিয়ে আপনি এভাবে আঁকার চেষ্টা করেন, দেখবেন সুন্দর একটা শেপ হয়ে যাবে। হ্যাঁ, সব টুলই ভালো, এক একটা এক এক সময় কাজে দেয়। তাহলে শেপার টুল দিয়ে আঁকা যাবে? একটু আঁকেন তো, এরকম শেপ টেপ আঁকেন। আচ্ছা, পরে যে টুলটা আছে এটার নাম হচ্ছে পেন্সিল টুল। আমরা পেন্সিল দিয়ে কি করি? লেখালেখি করি না? ওরকম এইটা হচ্ছে সেই পেন্সিল। আপনি আপনার মতো করে লেখা আঁকা যা খুশি তাই করতে পারেন, নিজের মতো করে আঁকবেন। কি লেখা যাবে? পেন্সিল পেন্সিল টুলের কাজ হচ্ছে পেন্সিলের মতো করে আঁকা বা লেখা, মানে ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন আপনারা। বুঝতে পারছেন? পেন্সিল টুল। এরপর আছে হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলের কাজ হচ্ছে স্মুথ করা। এটা কিভাবে করে? মনে করেন আমি পেন্সিল টুল দিয়ে এরকম কিছু একটা আঁকলাম। এখন এটার কর্নারটা খেয়াল করেন, একেবারে সুচালো কর্নার হয়ে গেছে না? আমি চাইতেছি হালকা একটু গোল হবে, রাউন্ড হবে, স্মুথ হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? স্মুথ টুল দিয়ে করতে পারি। এটা ধরে দেখেন, এদিকে টানবেন, দেখবেন যে আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে। দেখেন আগের সাথে কি মিল আছে? এর পরের টুল দেখেন, পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজ হচ্ছে পাথ ইরেজ করা। পাথ চিনি আমরা? হ্যাঁ, এইটাই সিলেক্ট করলাম। করার পরে পাথ ইরেজারে গেলাম। এই যে পাথটা আছে না, এই পাথটা এখানে কি করবে? ইরেজ করে দিবে। এটা হচ্ছে পাথ ইরেজারের কাজ, ইরেজ করে দিবে। এখানে দু একবারে এইভাবে দেন, ইরেজারের মতো করে, এটা আলাদা হয়ে যাবে। দেখেন, এটা আলাদা হয়ে গেছে, পাথ ইরেজার। আবার পাথ ইরেজার নিয়ে যদি এখানে দেই, দেখবেন কি হবে? এটা আলাদা হয়ে যাবে। বুঝতে পারছি? আমরা এটা একবার করে দেখে রাখি। আমরা এই যে মূলত পেন্সিল, স্মুথ, পাথ ইরেজার এইগুলার কাজ আমরা তেমন একটা করব না, এগুলো আমাদের লাগবে না। তারপরে যেটা আছে জয়েন্ট টুল, তাই না? জয়েন্ট টুল, আমরা যদি দুইটা শেপ একসাথে জয়েন করতে চাই তাহলে এই টুল ব্যবহার করব। দেখেন, মনে করেন এই একটা লাইন নিলাম, এই একটা লাইন নিলাম। আমি চাইতেছি এই মাথাটা কি করব? জয়েন হয়ে যাবে, একটার সাথে আরেকটা জয়েন হবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখান থেকে জয়েন টুলে যাব, যাওয়ার পরে এখান থেকে ধরে এই পর্যন্ত টাইনে দিব। দেখবেন এটা কি হবে? জয়েন হয়ে যাবে, একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, একটা হয়ে যাবে। জয়েন টুল। সিলেক্ট করতে হবে না। দেখেন এই যে দুইটা শেপ নিছি, হ্যাঁ, দুইটা লাইন নিছি। এবার আমরা জয়েন টুলে যাওয়ার পরে একটা লাইন থেকে শুরু করে আরেকটা লাইন এভাবে মিলাই দিব, তাহলে এটা জয়েন হয়ে যাবে।
বুঝতে পারছি? এ বড় করে মনে হয় হবে না। তাহলে এরকম যদি করতে চান তাহলে করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে, এটা কাছাকাছি রাখবেন। কাছাকাছি রাখার পরে দুইটাই সিলেক্ট করবেন। করার পরে ডান বাটনে ক্লিক করে এখানে জয়েন নামের একটা অপশন আছে। এটা যদি দেন তাইলেও জয়েন্ট হবে। তবে এখানে একটু সমস্যা কি, ওই বরাবর জয়েন করে দিচ্ছে। আর এই জয়েন্ট হলে কি হয়েছে, ওই বরাবর বাড়াইয়া তারপরে জয়েন করছে। বোঝা গেছে? এই জয়েন্ট টুল দিয়ে করলে কি হবে, ওই দুই মাথায় দিকে আর এদিকে বাড়াইয়া এইভাবে জয়েন করবে। আর যদি সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে জয়েন করেন, তাহলে কি হবে, এই বরাবর একটা দাগ তৈরি হয়ে, মানে পয়েন্ট থেকে পয়েন্ট, তাহলে জয়েন্ট হয়ে যাবে। বোঝা গেছে? আমরা করতে পারছি? একটু দূরে হয়ে গেলে আর হয় না, কাছাকাছি থাকতে হবে। আচ্ছা, এই টুলগুলো একবার একটু কাজ করেন, দেখেন কাজ করে কিনা, তাইলে না। যাতে একটা এমসিকিউ বা শর্ট কোশ্চেনে যদি কোশ্চেন আসে যে জয়েন টুলের কাজ কি, তাতে লিখতে পারেন। এতটুকু বুঝতে পারলেই হবে। হুম। ফাইলের ভিতরে, এই ফাইল এডিটের ভিতরে এই যে আনডু ক্লিয়ার, এখানে ক্লিক করলে একই কাজ হবে। আচ্ছা, তারপরে দেখেন আমরা পরের টুলের কাজ করব, রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, দুইটার কাজ করব। রোটেট টুল আর হচ্ছে রিফ্লেক্ট টুল, একটা শেপ আঁকলাম, আমি এটাকে রোটেট করব। রোটেট করার জন্য আমরা কিন্তু এই টুল দিয়েও কিন্তু রোটেট করতে পারি। সিলেকশনের এই কর্নারে নিয়ে যাওয়ার পরে এইভাবে এই যে ঘুরাইতেছি না, এটাই তো রোটেট নাকি? কিন্তু আমরা কি করব, এই রোটেট টুল দিয়ে করব এখন। রোটেট টুলের সুবিধাগুলো কি এগুলো আমরা দেখব। রোটেট টুলে ক্লিক করার পরে এই যে একটা পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট, দেখেন এটা কিন্তু আগে ছিল না। এই পয়েন্ট না কিন্তু, রোটেট টুলে ক্লিক করার পর ওই যে আলাদা আর একটা পয়েন্ট আছে যে এরকম, ঠিক আছে? এরকম একটা পয়েন্ট এখানে আসে। এইটা করার পরে যদি আপনি এটাকে ঘুরান, তাহলে কিন্তু এটাকে কেন্দ্র হিসেবে ধরবে। এটাকে কেন্দ্র হিসাবে ধরবে, এইভাবে ঘুরাইতে পারেন। অথবা এই কেন্দ্রটা আপনি বাইরেও নিতে পারেন। যদি কেন্দ্র এখানে নেন, তাহলে এবার যদি এটাকে ঘুরান, ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। ঘোরার স্টাইল কিন্তু আলাদা নাকি? এইখানে কেন্দ্র নিলে ওইটাকে কেন্দ্র করে ঘুরবে। অর্থাৎ আপনি যেখানে কেন্দ্র নেবেন সেখানে ঘুরবে। বোঝা গেছে? ওকে। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি তো ফ্রি হ্যান্ডে ঘুরাইছি তাই না? আমি চাইতেছি এটাকে আহ, মনে করেন 30 ডিগ্রি কোণে ঘুরাবো। সেক্ষেত্রে আমি কি করব, কেন্দ্র যদি মাঝখানে রাখতে চাই তাহলে মাঝখানে কেন্দ্র হইয়া ঘুরবে, এখানে থাকবে। আমি এই রোটেট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে লিখে দেবো কত ডিগ্রি ঘুরাবো, 30। 30 দেওয়ার পরে ওকে দেবো, তাহলে এটা কিন্তু 30 ডিগ্রি কোণে ঘুরে গেছে। এটা কিন্তু আমি আগেও দেখাইছিলাম। 30 ডিগ্রি দিয়ে কপি আর ওকে, এটা কি কাজ করবে দেখাইছিলাম না? দেখাইছিলাম। ওকে। তাহলে এইটা যদি পারেন, এবার এটা দিয়ে কেন্দ্রটা কি করলাম, মনে করেন এখানে আছে, একটু বাইরে নিয়ে গেলাম, এখানে নিলাম। এবার এখানে 30 ডিগ্রি কোণে ঘুরাইলাম, কপি দিলাম। সরি, খেয়াল করেন, এবার কাজটা একটু অন্যরকম করব। যদি এইখান থেকে করি তাহলে সবসময় কেন্দ্রটা মাঝখানেই হবে। যদি কেন্দ্রটা এইখানে নিয়ে করি, তাহলে আবার যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে কেন্দ্র মাঝখানে চলে আসবে, ওই যে মাঝখানে চলে গেছে। আমার কি করতে হবে, এখানে কেন্দ্র রেখে করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে অল্টার চাইপে ধরে রেখে এখানে ক্লিক করবেন। কেন্দ্রটা এই যে এখানে আছে না, অল্টার চাইপে ধরে এখানে ক্লিক করবেন, তাহলে ওইখানে কেন্দ্র হবে।
এটাকে 30 ডিগ্রি দিয়ে কপি দিলাম। দেখেন কেন্দ্র এবার কি হয়েছে, এইখানে হয়েছে। এটা যদি এইভাবে, এই যে বারবার কি করলাম, একইভাবে রিপিট করলাম। এটা কিভাবে করে, কন্ট্রোল ডি, মানে ট্রান্সফর্ম অ্যাগেইন। ঠিক আছে, এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। দেখেন যদি একটা ইলিপস নেই, একটা ইলিপস নিলাম, এরপরে রোটেট টুল নিয়ে এইখানে অল্টার ধরে ক্লিক করলাম, তাহলে এখানে কেন্দ্র হবে। 30 ডিগ্রি না নিয়ে যদি একটু কম বেশি নেই, মনে করেন আমি 15টা শেপ নিব, তাহলে কিভাবে করবো আমরা, 360 ভাগ দেব 15 দিয়ে, কপি, এরপরে কন্ট্রোল ডি। দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এখন যদি আমি চাই যে এই ডিজাইন রে আবার ডিজাইন করব, দেখেন রোটেট নিয়ে এইখানে কেন্দ্র দিয়া করলাম। মনে করেন এবার নিব 6টা, 360 ভাগ 6, কপি, আর একটু বেশি নেওয়া দরকার ছিল না। দেখেন তো রোটেট করতে পারেন কিনা, এইভাবে করছেন। তাইলে এবার একটা দেখেন, আমরা একটা গিয়ার লোগো বানাবো। হ্যাঁ, ভিতরে বড় করছি সিলেকশন টুল দিয়ে। এরকম যদি আমরা একটু বানাইতে চাই, তাহলে কি পারা সম্ভব? এই খেয়াল করেন, আমরা রোটেটের ভিতর যে টুলটা আছে রিফ্লেক্ট টুল, এই টুলটার কাজটা একটু দেখি। রিফ্লেক্ট টুল, রিফ্লেক্ট বুঝেন, প্রতিবিম্ব নাকি? রিফ্লেক্টের কাজ হচ্ছে একই রকম একটা ডিজাইনকে উল্টা করে দেখানো, উল্টা করা। দেখেন আপনারা একটা প্রজাপতি আঁকতে চাইছিলেন কবে যেন, মনে আছে? হচ্ছে না কে এখন? সেটাই তো দিচ্ছি। আচ্ছা দেখেন,
আমরা একটু যদি এরকম একটা ডিজাইন করি, আমরা চাইতেছি যে এই সেম ডিজাইনটা এই পাশেও পাতা কিনা পাতা, আমি চাইতেছি এইটা ঠিক সেম ভাবে এই পাশে কি হবে, রিপিট হবে। এটা আমরা আগে কিভাবে করছিলাম, আগে যেভাবে করছিলাম এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করার পরে এইটা এদিকে নিয়ে গেছিলাম, এরকম করছিলাম তাই না? বাট এখন আমরা কি বলতে পারি যে এইটা আর এটা সমান? কেন বলতে পারি না? ছোট বড় হইতে পারে। তো এখন আমরা চাইতেছি যে একেবারে ঠিক সেম ভাবে সমান এই পাশে রিফ্লেক্ট হবে। এইটা যদি আমরা করতে চাই তাহলে রিফ্লেক্ট টুল দিয়ে করতে পারি। এখানে রিফ্লেক্ট টুল দিয়ে কিভাবে করতে হয় দেখেন, যে শেপ গুলাকে আমি রিফ্লেক্ট করব ওইগুলাই শুধু সিলেক্ট করব। দেখেন এইগুলা রিফ্লেক্ট করব, এইটা কি রিফ্লেক্ট করার দরকার আছে? ওটা তো একটাই থাকে। এটা কি হবে, এই পাশে সেম সাইজের আসবে। এটা করতে হলে আমরা কি করব, রিফ্লেক্ট টুলে যাব, যাওয়ার পরে যে কোনো এই বরাবর মাঝখানে একটা ক্লিক করব, এই দাগ বরাবরই করি, এখানে একটা ক্লিক করলাম, ওই যে একটা পয়েন্ট আসলো। এবার অল্টার চাপে ধরে ঠিক উপরে আরেকটা ক্লিক করব। যদি অল্টার ক্লিক করে করি তাহলে এটা কি হবে, কপি হবে, ডাবল আসবে। আর যদি অল্টার না দিয়ে করি তাহলে এইটাই এই পাশে চলে আসবে। তাহলে এটা কি হলো, রিফ্লেক্ট হলো না? হলো কিনা? যদি এটা টাইনা ধরে এইভাবে কপি করতাম তাহলে কি এটা রিফ্লেক্ট হইতো? রিফ্লেক্ট হইতো না। এটা কি হয়েছে, উল্টা দিকে ঘুরে গেছে, যেভাবে আমরা আয়নায় দেখি, মনে আছে? তো এইভাবে রিফ্লেক্ট করতে পারি আমরা, যে কোনো ডিজাইনকে এইভাবে রিফ্লেক্ট করতে পারি। দেখেন এই যে কিছু শেপ আঁকছিলাম আমি আগে, আমি চাইতেছি এটাকে উল্টা দিকে নিচের দিকে রিফ্লেক্ট করব। তাহলে সিলেক্ট করলাম, করার পরে রিফ্লেক্ট টুলে গেলাম। এবার দেখেন এইটা সবসময় আমরা কি করি, একটা গাইড ফলো করলে সবচেয়ে ভালো হয়। গাইড ফলো না করলে হয় কি, যেমন এইখানে ক্লিক করলাম আর অল্টার চেপে এইখানে ক্লিক করলাম, দেখেন কোনাকুনি ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু কোনাকুনি রিফ্লেক্ট হবে। যদি একেবারে ঠিক নিচের দিকে সোজা রিফ্লেক্ট করতে চাই তাহলে এই যে ক্লিক করলাম একবার, করার পরে অল্টার চেপে যে আরেকবার দিলাম, এটা ঠিক সমান ভাবে হইতে হবে। যদি সমান ভাবে না হয় তাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে। কেমনি বাঁকা হবে দেখেন, এইখানে হালকা একটু দিয়ে করলাম আর এইখানে একেবারে মিশাই দিলাম, এই যে ফাঁকা হয়ে গেল না, এরকমটা ফাঁকা হবে। এই কারণে কি করবো, আমরা একেবারে মিশাই কাজ করবো। এটা যেহেতু সোজা দাগ আছে, এখানে সোজা দাগ আছে, তাহলে আর গাইড নিয়ে আলাদাভাবে দরকার নেই। আমরা এই দাগের উপর একবার ক্লিক করব, আবার এই পাশে দিয়ে অল্টার চেপে আর একটা ক্লিক করবো, তাহলে কি হবে, একেবারে সেম ভাবে রিফ্লেক্ট হয়ে গেছে। দেখেন উপরে যা কিছু আছে নিচে রিফ্লেক্ট হয়েছে। এটা হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। বোঝা গেছে? যদি আমরা একটা টাইপ নেই, লেখা, একটা লেখা আছে, এই লেখাকে আমরা রিফ্লেক্ট করবো, কিভাবে করতে পারি, রিফ্লেক্ট টুলে যাব, এখানে ক্লিক করলাম, অল্টার চাইবে এখানে ক্লিক করলাম, দেখেন লেখাটা উল্টা দিকে আসছে কিনা, আসছে না? কিন্তু এটা কি সোজা হয়েছে, একটু বাঁকা হয়েছে না? এই বাঁকা সোজা করার জন্য আমরা কি করব, গাইড নিয়ে কাজ করব, এই গাইড নিয়ে আসবো। এবার এটা সিলেক্ট করে রিফ্লেক্ট আমরা ঠিক গাইড বরাবর এখানে একটা ক্লিক করলাম, নিচের দিকে দেয়া এখানে সেই গাইডের উপরে একটা ক্লিক করব। এবার দেখেন এটা কিন্তু সোজা হয়েছে। গাইড নিলে কি করা যায়, রিফ্লেক্টটা সোজা করা যায়। আর যদি গাইড না নিয়ে কাজ করি তাহলে বাঁকা হওয়ার সম্ভাবনা আছে। রিফ্লেক্ট না, রিফ্লেক্ট দিতে হবে। যদি সোজাই করে নেওয়া লাগে তাহলে আর এইটা ধর নেওয়ার দরকার কি, আমরা অল্টার চাপে ধরে টানি নিয়ে এদিকে নিয়ে আসবো, তাহলে তো হয়ে গেল। তাহলে রিফ্লেক্টের দরকার আছে? দরকার নাই। বুঝতে পারছেন? যদি নিচের দিকে রিফ্লেক্ট করি তাহলে নিচের দিকে গাইড নিব। এবার এইটাকে ধরে রিফ্লেক্ট থেকে এখানে একটা ক্লিক করব, অল্টার চাপে ধরে এখানে একটা ক্লিক করব, তাহলে কি রিফ্লেক্ট হয়েছে। বোঝা গেছে? বিসিএস এ এরকম কোশ্চেন আসে কিন্তু। মানসিক দক্ষতা, হ্যাঁ। আসেন কেন, এটা লেখা থাকে এরকম, এটা লেখার পরে বলে যে আয়নায় দেখলে এটা কেমন দেখা যাবে, চারটে অপশন দেয়, এরকম একটা দেয়, এরকম একটা দেয়। মানসিক দক্ষতা এরকম একটা কোশ্চেন আসে। আচ্ছা, আমরা বিসিএস এর কোশ্চেনও সলভ করে ফেলাইলাম নাকি? ওকে, তাহলে রিফ্লেক্টের ব্যাপার স্যাপার বুঝতে পারছি। ওকে।
এটা যদি রিফ্লেক্ট করতে চাই নিচের দিকে তাহলে কিভাবে করব আপনারা বলেন, আমি একটু করি। কি করব? লাইন নিব, গাইড। হ্যাঁ, নিলাম গাইড। তারপরে কি করব? এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে রিফ্লেক্ট টুলে, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে, আবার এখানে ক্লিক করতে হবে। এই যে অল্টার দেই নাই, না দেওয়ার ফলে কি হয়েছে, ও নিজেই চলে গেছে। আর যদি অল্টার দিতাম তাহলে কি হতো, কপি হইতো। ঠিক আছে, এখন আপনার যদি না লাগে কপি তাহলে আপনি কি করবেন, অল্টার সাইডে দিয়ে করবেন। ঠিক আছে, তাহলে আবার ক্লিক করলাম, অল্টার ধরে এবার করলাম, তাহলে কি হলো, কপি হইলো। ঠিক আছে, অর্থাৎ কিনা রিফ্লেক্ট মানে এইটার এই পাশে যেরকম আছে এই পাশে এটার বিপরীত হবে। বোঝা গেছে? রিফ্লেক্টের কাজ আমরা করতে পারবো। এই পর্যন্ত আপনারা যে টুলগুলার কাজ শিখছেন, এতে মোটামুটি লেভেল 3 যে ডিজাইন গুলা শুরু করতে পারবেন, কাজ করা যায়। আচ্ছা, আজকে কোন কোন টুলের কাজ করলাম আমরা একটু রিপিট করি, দেখেন কি কি টুলের কাজ করছি। টাইপ টুলের সব কাজগুলো করছি। কারো কোনো ঝামেলা আছে টুলে? নাই। তারপরে এইখানে এই কাজগুলো করছি। শেপার হচ্ছে শেপ তৈরি করে, পেন্সিল হচ্ছে পেন্সিলের মতো করে আঁকাআঁকি করা যায়। স্মুথ টুল কোনো কর্নার যদি থাকে আমরা কি করতে পারি, স্মুথ করতে পারি। হ্যাঁ? তারপরে পাত ইরেজার, পাতটাকে ইরেজ করে দেবে। হ্যাঁ, তারপরে জয়েন্ট টুল, দুটো পাতকে জয়েন্ট করবে। তারপরে কি করছি আমরা, রোটেট টুল। কি কাজ রোটেটের? যদি বলেন যে রোটেটের কাজ কি করা, শেপকে ঘুরানো হচ্ছে রোটেটের কাজ। কিন্তু যদি বলেন যে কন্ট্রোল ডি দেওয়ার পরে যে কাজটা হয় বারবার কপি হয়, ওইটা বললে কিন্তু হবে না, ওটা কিন্তু রোটেটের কাজ না। রোটেটের পরে আমরা করি। ঠিক আছে, রোটেটের কাজ হচ্ছে শেপকে ঘুরানো। যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই তাহলে রোটেট টুল সবচেয়ে বেস্ট কাজ করে, নাকি? দেখেন একটা শেপ যদি আমি এখানে নেই, এটাকেও কিন্তু আমরা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কিভাবে ঘুরাইতে পারি, এই টুল দিয়ে ঘুরাইতে পারি। এটা ধইরা যখন ঘুরাবেন ওই যে পাশে দেখেন কত ডিগ্রি ঘুরতেছে এটা দেখা যাইতেছে, দেখা যায় পয়েন্ট গুলো চেঞ্জ হইতেছে। আপনি চাইলে এখানে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন, তবে এটা যেহেতু আমরা ফ্রি হ্যান্ডে করতেছি, এটা করা কিন্তু খুবই কষ্টকর, মিলানো খুবই কষ্টকর। এই কারণে আমরা রোটেট টুল দিয়ে একেবারে নির্দিষ্ট ভাবে টাইপ করে তারপরে রোটেট করতে পারি, তাই না? ওকে, তারপরে ছিল কি রিফ্লেক্ট। রিফ্লেক্টের কাজ কি, প্রতিবিম্ব তৈরি করা, নাকি? একটা ডিজাইনের প্রতিবিম্ব তৈরি করা, যেমন আয়নার সামনে ধরলে যেভাবে দেখা যাবে ওই আকৃতিটা আমরা এখানে করতে পারি। বোঝা গেছে? এবার বলেন ওভারঅল কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, সলভ করবো। কারো কোনো ডিজাইন যদি সমস্যা থাকে? হ্যাঁ, টেক্সট লেখা কোন দিকে করব, এদিকে এদিকে? তাহলে আমি একটা গাইড নেই, এটা সিলেক্ট করার পরে রিফ্লেক্ট। গাইড নিলে সোজা যাবে, গাইড যে নেওয়াই লাগবে এমন না। যদি আমার ইচ্ছা থাকে যে যেরকম যায় যাক, বাঁকা হয় হোক, তাহলে তোর গাইড নেওয়ার দরকার নেই, তাই না? তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম, অল্টার চেপে ক্লিক করলাম। হ্যাঁ, ঠিক আছে, রিফ্লেক্টই তো বলছি। ঠিক আছে, আপনার কোশ্চেন ঠিক আছে। গাইড ছাড়া করলে হয় কি, দেখেন করা যায় সমস্যা নেই, কিন্তু এটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। এই যে বাঁকা হয়ে গেছে, বোঝা গেছে? এই কারণে গাইড নিচে সোজা করার জন্য, এছাড়া আর কিছু না। এই যে গাইডের কাজ কি, আপনাদের শর্ট কোশ্চেন আছে না? হ্যাঁ, এটা উল্টা করে এই যে এদিক দিয়ে টান টান মারবেন এইভাবে, এভাবে করা যাবে, কিন্তু সমস্যাটা কি, এই দিকের সাইজ আর এদিকের সাইজটা মিলতে না মিলতে পারে। হ্যাঁ, এই যে শিপ ধরে করলাম, শিপ ধরলে উল্টো হয়, ছোট বড় হয়ে যায়। রিফ্লেক্ট দিয়া নাকি এমনি? রিফ্লেক্ট দিয়া।
নিলাম। সেম সাইজ হইছে কিনা তাই বুঝবো কেমনে তাই? রিফ্লেক্টের কাজই তো উল্টা করে দেওয়া। যদি এমন হইতো যে এইটার মতোই থাকবে তাহলে তো রিফ্লেক্টের দরকার ছিল না, আমরা অল্টার চাপে ধরে এই পাশে টাইনা বসাই দিতাম, তাহলে রিফ্লেক্টের দরকার ছিল না। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন নাই?